আমি তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট গবেষক এবং ঠিক আছে। আয়োজন করেছেন কুসুমের ধারা সাধারণ সম্পাদক তথা একজন বিখ্যাত কবি, সাংবাদিক, পর্যটকও বটে। এই অর্থে পর্যটক সারা বছরই আগে আমি প্রেস কর্নার কলমে লিখছিলাম। আনিসুল একজন সাংবাদিক জানতে চেয়েছেন, দাদা কোথায় যাবে, কি করবো? আমি দেখো শাকিলের হাত ধরো, এটা একটা ব্যক্তিগত উদ্যোগ এবং উদ্যোগ উৎসাহ, যেটা আমাদের ভাবায়। ওর সঙ্গে দৌড়ে আসলে এই মুহূর্তে অনেকেই পারবে না। অনেকে প্রত্যেকটি যথা কবি ছিলেন এবং গত সপ্তাহ কবি হওয়া যায় মারা গেলেন, সবাই গিয়েছিলেন, কবি হওয়া গিয়েছিলেন, আগে তো গিয়েছিল। তো কিন্তু এই যে সংগঠন করা, আমাদের সংগঠিত করা, কোনো মনীষীদের নামে আজকে রবীন্দ্র নজরুল সন্ধ্যা, মানুষজনকে এক করা, তার জন্য ছোট্টখাটো একটা আয়োজন করা, একটা বুকের পাটা লাগে। এইবার কলম তো আমরা সবাই চার কলমে লিখি, চার কথা লিখি। আমার কাছে আমার বন্ধু প্রতিবার বসে আছে, অনেক জায়গাতে আমি আর যেতে পারি না, সবাই চেম্বারটা থাকে। তো রবীন্দ্র নজরুল সন্ধ্যায় যে দুজনের নামে আজকে আমরা একটু ছোট আলোকপাত করতে চাই, একজন সাগর, একজন মহাসাগর। তাদের বলতে গেলে কয়েকটা জন্ম লেগে যেতে পারবে। শুধু আমি ভগবান বলি, অনেকেই জানেন, খবরে বারবার এসছে যে কবি নজরুল ইসলামের সঙ্গে আমার শেষ জীবন শেষ সাক্ষাৎ হয়েছিল বেহালা, খবরের ছবি সব করেছিলাম। তখন উনি আর কথা বলতে পারেননি, আমার তরঙ্গ খবর ছেপেছিলাম। তারপর শাকিল যা করেছে, একটু আগে যেটা বললাম, 7 দিন লিখলাম তো আজকে এখানে 8 অনুষ্ঠান, কালকে দেখা যাবে বলতে জায়গা, এক সপ্তাহ পরে দেখা যাবে দার্জিলিং, তারপর দেখা যাচ্ছে নালন্দা, তারপর দেখা যাচ্ছে মুর্শিদাবাদ, তারপর দেখা যাচ্ছে শান্তিনিকেতন। তো খুব ধীরে হাঁটে, ধীরে কথা বলে, ধীরে লেখে। হাতে লেখাকে আমি সামনে বলছি, আপনারা সবার কাছে ক্ষমা চেয়ে বলছি। রবি ঠাকুরের লেখাটা কণ্ঠলিপির মতোই লাগে, এত ভালো লেখে। আমার চেয়ে বয়সে সামান্য কম, কিন্তু সংগ্রাম এই এক ধরনের সংগ্রাম। দিলীপ বাবু কাগজের থেকে যে সংগ্রাম করেন, গৌতম বাবু লেখা সংগ্রামী প্রতিবাদ যে লেখা লেখেন, শাকিলের সংগ্রামটা অন্তরের অন্তঃস্থল থেকে উঠে আসে এবং সেটার মূল্য এই সময় আমরা খুব একটা দেবো না, আমরা হয়তো একটু বলি ভালো বা হাততালি দেবো। ঠিক আছে। যে কথা বলতে চাই সেটা হলো এই যে রবীন্দ্র নজরুল চর্চা আমরা করি, রবীন্দ্রনাথের গানও গাই, নজরুলের সঙ্গীত পাঠ করি, কিন্তু মনে মনে আবার আমরা প্রচ্ছন্নভাবে নিজেদের মানবতার সুখ থেকে বেরিয়ে আসি। অর্থাৎ মুখে আমরা মা, কাজে হয়ে যায় না, ফলে এটা খুব বেদনা, এটা খুব বেদনার এবং এটা খুব মর্মান্তিক। ফলে আজকের যে পরিস্থিতি আমাদের পশ্চিমবাংলায়, এ বিষয়ে আমাদের খুব সচেতন হয়ে পদক্ষেপ নিতে হবে। আর প্রচ্ছন্ন সাম্প্রদায়িকতা হচ্ছে খুব বিশাল, যেটা এখন প্রচন্ড চর্চা। ফলে যে বিষয়টা আমি বলতে চাই সে হচ্ছে আমাদের মনে প্রাণে সংস্কৃতি সম্পন্ন হয়ে উঠতে হবে। যদি না হই তাহলে আমাদের সামনে খুব বিরাট বিপদ। রবীন্দ্রনাথ নজরুল যে দুজনের চর্চা আমরা করতে এসেছি, তারা কিন্তু মানবতাবাদের চর্চা করেছে, কেউ সাম্প্রদায়িকতার চর্চা করে। কিন্তু তবুও শেষের দিকে নজরুলের তারা একটা ছোট কবিতা বলি, বিক্ষোভের বারদে আর বিপ্লবের বোধ, না হলে বিপদে যাবে। বড় উন্নত মমসে 100 বছর আগে এক তরুণের কলম থেকে উঠেছিল এই জনপ্রিয় মন মাতামত লাইনটি। তিনি কেউ নন, তিনি সবার কবি নজরুল। হে নজরুল, তুমি পরাধীন ভারতের
নবযৌবনের উপকার। হে কবি, কবি রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত ধীর স্থির কাব্যভূমিতে ধূমকেতুর মতো সহসা এসেছিলে বাংলা কাব্যে, বয়ে এনেছিলে কাল বৈশাখের ঝড়, তুলেছিলে বিদ্রোহের সুর, শাসক ও শোষণের বিরুদ্ধে। তোমার কলম থেমে থাকেনি, তোমার কলম গর্জে উঠেছিল। যে 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 বাঁশি মুখে নিয়ে, যে বিনা হাতে নিয়ে তুমি এসেছিলে, সে বাঁশি বিষের বাঁশি, সে বিনা অগ্নি বিনা। তুমি পীড়িত আমরা তাদের সম্পর্কে কিছু কিছু বলার চিন্তা ভাবনা করি, আমিও তাই করি। রবীন্দ্রনাথ যদি না থাকতেন এমন শিরোনামে শ্রদ্ধেয় সুবোধ সরকার মহাশয় গত 5ই মে 2024 আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। মুখের কাছে না, মাইক্রোফোনটা মুখের কাছে, একদম মুখ। এন্ট্রি 5, আওয়ারা বিশ্ববিদ্যালয় 2016। আওয়ারা নদীর ধারে জঙ্গলের ভিতরে সেদিন আড্ডা জমে উঠেছিল। জঙ্গলের ভিতরে সেই আন্তর্জাতিক লেখক শিবিরে প্রায় অর্ধেক উপস্থিত। শ্রীলঙ্কা বা ব্রাজিল, ইরাক, আফ্রিকা, জার্মানি, সাইপ্রাস, জাপান, রোমানিয়া, তুর্কিস্তান। হার্দিক শুভেচ্ছা। আজকে স্বাধীনতার ডাকে এখানে আমি উপস্থিত। আমি নিজেকে খুব সমৃদ্ধ মনে করছি এখানে উপস্থিত হতে পেরে। আজকের আমার নিবেদন সৈনিকের শান্তিনিকেতন, রচনা ধর্মজয় ঘোষাল। বন্ধ হোক, বন্ধ হোক এই হানাহানি, বন্ধ হোক এই উন্মত্ত দলাদলি, হিংসায় উন্মত্ত ভিত্তি, নিত্য নিঠুর দ্বন্দ্ব, ঘোর কুটিল পন্থ তার, লৌহ জটিল পন্থ, নূতনতম জন্ম লাগি, কাতর যত প্রাণী, গণত্রাণ মহাপ্রাণ, অমৃতবান। দুর্গম গিরিকান্তারে মরুদুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। তুলিতেছে তরি, ফুলিতেছে জল, ফুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে করিবে হাল, আছে কার বিপদ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কুঞ্জন। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কুঞ্জন। আমাদের স্বাধীনতার মাস অগাস্ট, আর এই অগাস্টে দুই কবি প্রয়াণ, একজন সঞ্চয়িতা রবীন্দ্রনাথ আর একজন সঞ্চয়িতা নজরুল। বাংলার এই দুই কবিরই জন্ম আবার ইংরেজি মে মাসে। দুজনের বয়সের ব্যবধান 38 বছর। দুজনেই গীতিকার, নাট্যকার। রবীন্দ্রনাথ বিশ্বকে বন্দনা করে বললেন, আমি পৃথিবীর কবি, যে থাকার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাতিকে তখন। নজরুল লিখলেন, বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই কবি। কবি ও অকবি যাহা বলো মোরে, মুখ বুঝে তাই শৈশবে। 1917, 18 বছরের তরুণ কাজী নজরুল 49 বাঙালি পল্টনে যোগ দিলেন। হাবিলদার পদে উন্নীত হয়ে করাচিতে অবস্থান করছেন। সেখান থেকেই তাঁর লেখালেখি শুরু। 1920-তে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হলে সেনাবাহিনীর কাজ ছেড়ে তিনি কলকাতায় চলে এলেন। চুরুলিয়ার সেই যুবক। বিভিন্ন পত্র পত্রিকায় নজরুলের লেখা পড়ে রবীন্দ্রনাথ চিনতে পারলেন এক স্বতন্ত্র স্বরের কবিকে, যার কবিতার ভেতর জীবন ফিনকে দিয়ে ছুটছে ঝড়ের মতো। এই নতুন কালের নজরুল, কার এমন তীব্র কণ্ঠের জোর, এমন বিস্ময়কর প্রতিভার অধিকারী কে সেই যুবক? রবীন্দ্রনাথ কাছে পেতে চাইছেন এই নতুন কালের কণ্ঠকে। আর নজরুল তখন একাই গোটা গীতাঞ্জলি আত্মস্থ করে অনর্গল গেয়ে যেতে পারেন রবীন্দ্রনাথের গান। কবে আমি বাহির হলে তোমারি গান গেয়ে, সে তো আজকে
আমি ডক্টর হিমাদ্রি পাল স্মরণ উপস্থিত থাকতে পেরে ভালো লাগবে। তো বাঙালি জীবন যাপনে উদযাপনে যে কটি নাম ওতপ্রোতভাবে জড়িত, তাদের মধ্যে অন্যতম রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম। তাদের সৃষ্টি আমাদের আজও প্রলুব্ধ করে, আমাদের প্রতিটি মুহূর্তে গান, আবৃত্তি, দুঃখ, শোক, ভালোবাসা, প্রেম সবের মধ্যে অত্যন্ত প্রাসঙ্গিক। আজ আমি এই চা থেকে একটু দাও। অনুষ্ঠানে চা চা আমার ছোট ছোট কবিতা শোনাবো। সর্বজীব, ধর্ম ও মানবতা। প্রতি পলে পলে স্বপ্ন ফুটছে আজ, আগুন জ্বলছে ধর্মের রোষাডালে। পাপ পুণ্য জানি না কাকে বলে, গোটা বিশ্ব যেন পাপের রাস্তা বলে। ও মানুষের কারিগর মুখ বুঝে চুপ রবে কত আর, ধর্মের বলি হতে হয় কেন মনুষ্য জনতা। শান্তিতে বাস করতে হলে বন্ধু পরস্পরে, আজও তবু মরছি মরে ধর্ম অহংকারে। ধর্ম শেখায় মানবিকতা, নয় সে মানুষ মানে। কবি সাংবাদিক শাকির আহমেদের আহ্বানে আমরা এসে উপস্থিত হয়েছি কবি নজরুল এবং কবি রবীন্দ্রনাথ স্মরণ। বাংলা সাহিত্যের দুই প্রবাদ প্রতিম কবি, প্রাবন্ধিক, ঔপন্যাসিক সম্পর্কে আমার বলার দৃষ্টতা আমি দেখাবো না, তবুও দু চার কথা না বললে নয়, আমি তেমন করেই বলবো। বাংলা সাহিত্য যে একটা বিশ্বের দরবারে বা পৃথিবীর কাছে পরিচিত হয়েছে বললে হয়তো ভুল হবে না, রবীন্দ্রনাথ ঠাকুরের কারণে। বাঙালি কবি হিসেবে ভারতবর্ষকে চিনিয়েছিলেন তিনি বিশ্বের দরবারে, বললে ভুল হবে না, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। তার অমর সৃষ্টি গীতাঞ্জলি। বর্তমান সময়ে আধুনিক যে সমস্ত কবিরা একটু একটু করে উপরের দিকে উঠছেন, তাদের মধ্যে অনেক উপস্থিত আছেন। আজকে ভালো লাগছে রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে আজকের যে ক্ষুদ্র অনুষ্ঠান শাকিলের ভিতরে হচ্ছে, সেই জন্য প্রথমে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এটা হয়ে যাবে। খারাপ লাগছে একটা বিষয় বলতে, আমাদের ডায়মন্ড হারবারে বহু সংস্কৃতির মানুষ আছেন, কিন্তু রবীন্দ্র ভবনে যে অনুষ্ঠানটা হওয়ার কথা, বিশেষ করে রবীন্দ্র নজরুল যেখানে যাদের সম্পর্কে অনুষ্ঠান হওয়া উচিত সেখানে না হয়ে শাকিল আজকের এই যে রবীন্দ্র নজরুল সন্ধ্যা নিজের বাড়িতে করছে, সত্যি ভালো লাগছে।
তাই শাকিলের আবেদনে সাড়া দিয়ে চলে এসেছি। একটা কথা বলতে পারি, আমরা ডায়মন্ড হারবার বাসী হিসেবে কিছুটা লজ্জিত, মানে যেখানে হওয়ার কথা সেখানে বড় করে ভুলে ভালো। এখানে বিশিষ্ট ব্যক্তিগত আছে, আমি কবিও নেই, কবিতা শুনতে ভালো লাগে, শুনি। রবীন্দ্রনাথ আমাদের চেতনা এবং আদর্শ, রবীন্দ্র নজরুল ছাড়া আমরা কেউ হয়তো আমাদের সাহিত্যিক জগৎ হোক, সাংস্কৃতিক জগৎ হোক, যে কোনো জগতেরই রবীন্দ্রনাথের ছোঁয়া, নজরুলের ছোঁয়া আমাদের সবার আছে। আমি রবীন্দ্রনাথ সম্পর্কে বেশি কিছু বলার নেই, কারণ আমরা সবাই জানি কবিগুলির গুরুর প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা জানে। তার লেখা একটা কবিতা আমি ছোট্ট করে একটু পাঠ করি, এমন করে পাঠ না করতে পারলেও চেষ্টা করবো আপনাদের উপস্থাপন করতে। কবিগুলি সবার জন্য কবিতা লিখেছে, নাটক, নাচ, গান সবকিছু, নৃত্যের মধ্যে দিয়েও কবিগুলোর যে বিস্তার, সেই কবিতার মধ্যে একটাই কবিতা এই মুহূর্তে বলতে ইচ্ছা করছে যে নারী। কবিগুলোর লেখা নারীর প্রতি কতটা তার আবেগ এবং ভালোবাসা সেটাই লিখেছে। আমি একটু আবৃত্তি করে শোনাচ্ছি। মানুষ কেন বলে মেয়েদের নারীর নিজস্ব কিছু, আমি তো দেখি জগৎ চলে নারী পিছু পিছু। বাপের ঘরে লক্ষ্মী আমি, স্বামীর ঘরে অন্নপূর্ণা, ছেলের ঘরে জননী আমি, আমি ছাড়া সংসার অসম্ভব। আমার থেকে আপন করতে আর কি কেউ পারে? রবীন্দ্রনাথ 81 বছর 80 বছর বয়স বেঁচেছিলেন। নজরুল যদি সেই সময়টা বাঁচতেন তাহলে কিন্তু নজরুলের পরিণতি আরো অনেক জায়গায় যেতে পারত। একেবারে একটি 40-42 বছর বয়সে যখন উনি মোটামুটি রবীন্দ্রনাথ ওই 42 বছর বয়সে নজরুল মুখ হয়ে গেছে। তার মানে এক একজন যারা বিখ্যাত সাহিত্যিক তাদের আপনারা দেখবেন শ্রেষ্ঠ যে সাহিত্য কর্মগুলো 40-50-এই হয়। তার মানে নজরুলের ক্ষেত্রে আমরা খুব মানে কি বলবো, মানে অভাগা যে নজরুল এই বয়সে অভাগা, মানে মুখ না হয়ে গেলে আমরা অনেক অনেক ভালো ইয়ে পেতাম, আরো বিরাট বিরাট সৃষ্টি ওর কাছ থেকে পেতে পারতাম। তার আগেই উনি চুপ করে গেলেন। ওই নিয়েও ওনার এই পরে বলার চেষ্টা করবো, ওনার এই অসুস্থতা নিয়ে অনেক কাজ আছে। মানে অসুস্থতার ক্ষেত্রে এমন অদ্ভুত, এই যে কেউ কেউ সাম্প্রদায়িকতার কথা বলছিলেন না, একটা অদ্ভুত ব্যাপার আছে বাংলাদেশে। কয়েক বছর আগে পর্যন্ত বা এখনো নানা জায়গায় মানুষকে বোঝানো হয় বা পড়ানো হয় যে নজরুলের প্রাপ্য নোবেল পুরস্কার কেড়ে নিয়ে গিয়ে রবীন্দ্রনাথকে দেওয়া হয়েছে। মানে এটা মাঝখানে একটা বড় লেখায় প্রথম আলোতেই পড়ছিলাম, একজন ভদ্রলোক বলছিলেন যে আমরা ছোটবেলায় নানা জায়গায় হুজুরদের কাছে শুনতাম যে রবীন্দ্রনাথের প্রাপ্য নোবেল প্রাইজ নিয়ে নেওয়া হয়েছে। বড় হতে জানতে পারলাম রবীন্দ্রনাথ যখন নোবেল প্রাইজ পেয়েছেন তখন নজরুলের বয়স মাত্র 14 বছর বয়স। কিন্তু সাম্প্রদায়িকতা কিভাবে ছড়ায়, এবং আরো অদ্ভুত ব্যাপার একটা বলা হয় যে প্রবীণা দেবী নাকি হিন্দু ব্রাহ্মণ সন্তান, অতএব তিনি নাকি ধীরে ধীরে বীজ দিয়ে দিয়ে নজরুলকে পাগল করে তুলছেন। এইরকম কথাবার্তাও ছড়ানো হয় এইরকম। এবং আরো অদ্ভুত, মানে এটা এমন একটা জায়গায় পৌঁছেন, গল্প শুনেছি যে যখন ওই খান সেনাদের অত্যাচার চলছিল, পরপর লাইব্রেরিগুলো ভাঙা হচ্ছিল, আগুন লাগানো হচ্ছিল, বাংলাদেশের লাইব্রেরিতে দেখা গেল নজরুল আর রবীন্দ্রনাথের দুটো ছবি রয়েছে। তা যারা সব এসেছিলেন ভাঙাভাঙি করতে, মানে সব মৌলবাদী, খুনি, ধর্ষক, তারা রবীন্দ্রনাথের ছবিটাকে প্রদান করে চলে গেলেন আর নজরুলের ছবিটাকে পুড়িয়ে দিয়েছে। কেন? রবীন্দ্রনাথের যে ছবিটা ছিল ওখানে সেটা হচ্ছে সেই আজানুলম্বিত আলখাল্লা পরা দাড়ি, ওরা মনে করে বাবা এ তো এক বিরাট পীর সাহেব, বিরাট পীর সাহেব। আর নজরুলের যে ছবিটা ছিল আমরা যেটা দেখি বাবরি চুল, গোপ কামানো, বলে এই একেবারেই কাফে। এই ব্যাপারগুলো আমাদের চারপাশে চলে।
মানে এই গল্পে, এবং নজরুল রবীন্দ্রনাথের সম্পর্কে তো একটা অদ্ভুত রকমের ভালোবাসা ছিল নজরুলের রবীন্দ্রনাথ সম্পর্কে। অনেকখানি কথাবার্তা বলেছেন উনি। একবার মনে আছে নজরুল আর রবীন্দ্রনাথের মধ্যে কিছু কিছু লোক একটা খুব গন্ডগোল লাগানোর চেষ্টা করছিল। কিছু তোর চারপাশে কিছু চামচা থাকে রবীন্দ্রনাথের, সব জায়গায় তো কিছু কিছু সহঘোষিত চামচা দিয়ে দাড়ি চাছার মতো, মানে তোর যে ক্ষমতা সেটাকে তুই অপব্যবহার করছিস, তোর অনেক বেশি ক্ষমতা আছে। নজরুল তো পরে একটা কবিতাতেও লিখেছেন, গুরুগণ তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাছা, প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাড়ি চাছা, আমি বলি প্রিয় হাঁটি ভাঙি হাড়ি অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি। এই গল্পটা আমার জানা আছে কি? এই যে বলছে অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি, ব্যাপারটা হচ্ছে নজরুলের এই প্রসঙ্গে চলে হয়েছিল, তারপরে বহুবার ছাপতে হয়, প্রচুর পত্রিকায় বেরোয়, পরবর্তী ক্ষেত্রে বই হিসাবে বেরোয়। এবং ব্যাপারটা এমন নয় যে সবাই সেটাকে অত্যন্ত ভালোভাবে নিয়েছিলেন, তা নয়। এবং সব থেকে বড় কথা, সেই যে একজন লোক ছিলেন যিনি সবাইকে অত্যন্ত সমালোচনা করতেন, একজন কবি, সাহিত্যিক, সম্পাদককে সজনীকান্ত দাস। সজনীকান্ত দাস একটি পত্রিকায় বিদ্রোহী কবিতার প্যারোডি লিখে ফেললেন, নাম দিলেন ব্যাং। ব্যাং নাম দিয়ে একবারে আমি ব্যাং আমার লম্বা ঠ্যাং, মানে বিদ্রোহী কবিতায় পুরোটা আমি করা হয়েছে তো, আমি ব্যাং আমার লম্বা ঠ্যাং আমি করি গ্যাঙুর গ্যাং বলে তার প্যারোডি লিখে সজনীকান্ত দাস নজরুলকে অপমান করে। সেই জন্য সেই কবিতায় উনি বলছেন, গুরুগণ তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাছা, রবীন্দ্রনাথকে বলছেন, প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাড়ি চাছা। সজনীকান্ত দাসের পত্রিকাটার নাম ছিল শনিবারের চিঠি, ওইখানে ওই কথাটা উনি ফিরিয়ে এনে দিয়েছেন। এইরকম মানে ওনাকেও যে সবসময় ভালো। এবং বিদ্রোহ কবিতার আরেকটা গল্প বলি, দাদা জানেন, বিদ্রোহী কবিতা লেখার পরে বিখ্যাত কবি মোহিতলাল মজুমদার ওনাকে চোর বলে বলেছিল, নজরুলকে চোর বলেছিল। তার কারণ তার 2-3 বছর আগে এই আমার মোহিতলাল একটি প্রবন্ধ লিখেছিল, প্রবন্ধটার নাম হচ্ছে আমি। সেই প্রবন্ধটা বেরিয়েছিল। এখন নজরুল মোহিতলাল মজুমদারের মনে হলো যে এই কবিতা থেকে নিয়ে ভাব নিয়ে উনি বিদ্রোহী লিখেছেন। উনি এটা নিয়ে নানা পত্রিকায় লেখালেখি করতে আরম্ভ করলেন, এমনকি বিজলী পত্রিকায় চিঠি দিলেন। এবং এর সঙ্গে একটা বিরাট রকমের ধুয়ো ধরেছিলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির মানুষ একজন, তিনিও একজন বড় সম্পাদক, মণিলাল গঙ্গোপাধ্যায়। মণিলাল গঙ্গোপাধ্যায় অনেক জায়গায় লিখতে আরম্ভ করলেন যে এই আমি কবিতাকে টুকে নজরুল বিদ্রোহী লিখে ফেলেছে। মানে আমি বলতে চেয়েছি, এত বড় বড় লেখক, বড় বড় লেখা, তারাও কিন্তু নানাভাবে অত্যাচারিত হয়েছেন, নানাভাবে তাদের চরিত্র হরণের চেষ্টা হয়েছে। এই তবে নেপালি একজন কবির এই নিয়ে পরে বিদ্রোহী কবিতা নিয়ে উনি আবার একটা নিজের মতো লেখা লিখেছিলেন। রবীন্দ্রনাথকে নিয়ে পড়া আরম্ভ করলে তো শেষ হয় না। 1939 সালের দিকে একটা গল্প আছে, গোড়া সিনেমায় নজরুল সুর দিয়েছেন এবং সেইখানে ওনার নিজের একটি গানও জুড়েছে। তখন একটা মানে রেওয়াজ ছিল রবীন্দ্রনাথের ছবি নিয়ে, মানে গল্প নিয়ে যে ছবিগুলো হতো তাতে রবীন্দ্রনাথের গানই ব্যবহার করা হতো। কিন্তু অত্যন্ত ভালো সুরকার আমাদের নজরুল, তিনি ওনার নিজের একটা গান বেরিয়েছেন এবং সেখানে গান গেয়েছিলেন KL সাইগন। যেমন সেদিন একটা ইন্টারভিউ শুনছিলাম, কথাটা ঠিকই যে 60, 65, 65, 70 সালে তখন জীবনানন্দ দাশের কোনো নামই ছিল। তখন করুণানিধি বন্দ্যোপাধ্যায় কবিতা পড়া হচ্ছে, কামিনী রায় পড়া হচ্ছে। তখন ওই সময় বুদ্ধদেব বসু তার পরবর্তীকালে, এরা মহান কবি, বড় কবি, পরবর্তীকালে তাদের কবিতা আবার চলে গেল, বাদ হয়ে গেল, গিয়ে নতুন করে জেগে উঠছে জীবনানন্দ দাশ। এখন বাংলা কবিতার 3 জন কবির নাম করতে গেলে জীবনানন্দ দাশের নাম করতে হয়। সেই সময় জীবনানন্দ দাশ তাকে কেউ পাত্তাই নেই। জীবিতকালে বই ছাপা হয়নি, তার উপন্যাস ছাপা হয়নি। তো আমার সৌভাগ্য হয়েছিল তার বাড়িতে গিয়েছিলাম বরিশালে, যেখানে জীবনানন্দ দাশের পৈতৃক বাড়ি।
বাড়িটা ছোট একটা জায়গা পড়ে আছে এবং ওখানে একটা কলেজ আছে, কি নাম জানো ওটা, কবি যে ছিলেন তার বাবার নাম, মধুসূদনের বাবার নাম মধুসূদনের বাবার নাম অক্ষয় কুমার দত্তের বাবার নাম। যাই হোক, বরিশালে একটা বড় কলেজ আছে এবং জীবনানন্দ ওখানে অধ্যাপনা করেছেন। সেই যে ঘরটা তিনি বসে থাকতেন তখন ওখানে একটা জীবনানন্দ চত্বরও করা হয়। তো ওনার ওখানে এই কীর্তন খোলা নদী বরিশাল শহরে। তো এইরকম কবিদের এখন যারা ক্ষমতায় থাকে তারা তাদের মতো করেই সাজে। তারপরে পরবর্তী যখন আসে তখন আমরা দেখছি সেগুলো আবার ভেঙেই থাকে। ফলে আলটিমেট যে কোনটা ট্রুথ সেটা বলা খুব মুশকিল। যে যখন যার সুযোগ পায় তার কবিতা তার যে সিলেবাসে আসে, আবার চলে যায়, আবার অন্য কবির আবির্ভাব হয়। এবছর একটা ইলেকশনের একটা বছর ছিল, সরকারের আসা যাওয়া একটা সময়, তার জন্য রবীন্দ্র সদন চত্বরেও কোনো অনুষ্ঠান হয়নি। আমার মনে হলো যে গ্রামীণ হারবারে আমাদের রবীন্দ্র ভবনে রবীন্দ্র নজরুল আলাদা আলাদা করে হয়, এবছরও সেটা হলো না। হয়তো পরবর্তীকালে এই ধরনের সমস্যা হবে না, যে একটা সরকারের পরিবর্তনের পরে আরেকটা সরকার আসতে গেলে অনেক কিছু সিস্টেমে চেঞ্জ হয়। তো আমরা সেই জন্য ঘরোয়াভাবে এটা করছি যে আমাদের সেখানে এই দুই বাংলার ছড়া উৎসব হলো। তো যে জায়গায় ছিলাম নিরালা লজ বলে একটা হোটেল, সেই হোটেলের পাশে রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায়। প্রভাত কুমার মুখোপাধ্যায়কে তো দেখিনি, তার ছেলের সাথে আমার আলাপ হয়েছে এবং তার নাতি এবং নাতবউ এখন বিশ্বভারতীতে পড়া। তো তিনি ওই রবীন্দ্রনাথের সম্পর্কে কতগুলো কথা বলেছিলেন যেগুলো আপনাদের একটু শোনালে ভালো লাগবে। যেমন প্রভাত কুমার মুখোপাধ্যায়, যিনি রবীন্দ্র জীবনীকার, উনি ওনার একটা দাড়ি রাখা ছিল, সারা মুখ ভর্তি দাড়ি। একবার উনি দাড়ি কেটেছেন, জীবনে একবার দাড়ি কেটেছিলেন এবং সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের অনুরোধ। রবীন্দ্রনাথ কেন তাকে অনুরোধ করেছিলেন না, একটা নৃত্যনাট্যে রবীন্দ্রনাথ অভিনয় করেছিলেন এবং প্রভাত কুমার মুখোপাধ্যায় অভিনয় করেছিলেন, বললো প্রভাত কুমার দাড়িটা কাটতে হবে। সেই গুরুদেবের কথা একবার দাড়ি কেটেছিলেন, এটা ওনার ছেলের কাছে শোনা। ছেলে আর একটা ইনফরমেশন দিয়েছিলেন যে বললো আমার রবীন্দ্রনাথ আমাকে কান খুলে দিয়েছিল। আমি ছোটবেলায় এই সময় দেওয়াল পত্রিকার একটা চল ছিল, হাতে লেখা দেওয়াল পত্রিকা, রবীন্দ্রনাথের কাছে গেছি আমি। তো গিয়ে আমি ওনার কাছে একটা লেখা চাইলাম যে আমাদের একটা ছড়া লিখে দাও। ছেলে প্রভাত কুমার মুখোপাধ্যায় ছিল। তো বলতে আমাকে কান বলে দিয়েছে, তারপরে একটা লেখাও দিয়েছে। উনি আর একটা ইনফরমেশন দিয়েছিলেন যে আজকের দিনে আমরা এই যে লাইভ দেখি, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে, লাইভ হচ্ছে, বা দূরদর্শন বা তখন তো আকাশবাণী, এবং আকাশবাণী নামটাও রবীন্দ্রনাথের দেওয়া। তো আকাশবাণীতে সেই যুগে প্রাঙ্কল করে রবীন্দ্রনাথ ওখান থেকে অভিনয় করছেন। সেই নাটক সম্প্রচার হচ্ছে রেডিওতে, প্রাঙ্কলের মাধ্যমে, প্রাঙ্ক বুক করে সেখান থেকে রবীন্দ্রনাথ অভিনয় করছে। মোবাইলের আগে যে রিসিভার ডায়াল ছিল, ডায়াল বের করে ওখানেই কথা বলছে, সেটা ডাইরেক্ট চলে আসছে আকাশবাণীতে। সেটা হ্যাঁ, এটা একটা বড় ইনফরমেশন। এইগুলো ওনার কাছে পেয়েছিলাম। তো ওনার ওই যে জায়গাটা আমরা বিচারকেরও কাজ করছেন, আসানসোলের এক পুলিশ অফিসার বোধহয় পরবর্তী ক্ষেত্রে তিনি পড়াশোনার ব্যবস্থা আবার এই তো ময়মনসিংহে নিয়ে গিয়ে পড়াশোনার ব্যবস্থা করলে আবার চলে এলো বর্ধমানে শেয়ার হোল বলে। একদম একদম। কিন্তু ছাত্র হিসেবে ভালো ছিলেন। এই 9-10-এ একটা বৃত্তি পেলেন, তাহলে আর একটু সুযোগ কি হতো বোঝা যাচ্ছে না। সেটাই বলছি, কত কম বয়সে চলে গেলেন বলুন। এই আর কি, ওরা
1972 তো নিয়ে গেল বঙ্গবন্ধু, সেখানে তাদের জাতীয় কবি তারা চিকিৎসা করলো। মাত্র 25-30 বছরের সৃষ্টি। আরো কম উনি চলে গেছে, মানে মুখ হয়ে গেছেন 1941 সালে, আর লেখালেখি তো আরম্ভই করেছেন ধরুন কত 19-20-তে, তার মানে ক বছর, 20-22 বছর আমাদের সঙ্গে আলাপের থেকে ওনার আর কি ওই যোগাযোগটা তৈরি হলো আর কি। মুসলিম ভারত পত্রিকা, বিজলি পত্রিকা, এগুলো আর কি, যে মুক্তি ওই কবিতাটা দিয়ে। এখন রবীন্দ্রনাথের এরও অনেক গল্প আছে, আমাদের নজরুলের গল্প লেখা আর কি, আর রবীন্দ্রনাথের আছে। দুজনের মানে দৃষ্টিভঙ্গি আলাদা, সেটাও তো বটে, ভাব যাবে। আর ইনি বলছেন যত সোচ্চারে, এনে খুব স্তীমিতভাবে বলেন আর কি রবীন্দ্রনাথের। তবে আমরা এখানে যারা আর কি অনেকেই লেখালেখি করি, বিভিন্ন বিষয় নিয়ে গল্প টল্প লিখি, আর কি লেখার বিষয় বা লেখা কেমনভাবে লিখতে হয়, গল্প টল্প বা প্রবন্ধ, সেগুলোর জন্য কিন্তু রবীন্দ্রনাথ না পড়লে বোধহয় একটু প্রাথমিক ধারণাটা তৈরি হয় না, চর্চাটা। তার জন্য কিছু কিছু বিখ্যাত গল্প আগে পড়ে নিতে হয় আর কি, সেটা পোস্টমাস্টার হোক, কাব্যলা হোক, শাস্তি হোক বা মধ্যবর্তিনী হোক, যাই হোক এইগুলো আর কি। তা এগুলো আর একটা ব্যাপার, এই শাস্তি গল্প পড়লে বোঝা যায় এই গল্প কাহিনী আর গল্পের মধ্যে একটু তফাৎ আছে। তা সব কাহিনী আর গল্প কিন্তু সমান নয়, এইগুলো পড়লে বোঝা যায় গল্পটা কী হওয়া উচিত আর কাহিনীটা কী হওয়া উচিত। শাস্তিটা পড়লে আর কি পড়া বোঝা যায়, শাস্তিতে ওই ছিদাম আর দুঃখীরাম, তারা ভাত চাইলো, সেই নিয়ে এক মার্কেট পাটারি দিয়ে। তবে ওইটা শেষ করে তো ভুলিয়ে দিল জজ সাহেবকে, সে বলছে যে মেরেছেন, আমি মেরেছি। শেষ করে এরা দুই ভাই বললো আমরা মেরেছি, দুই ভাই বললো। কিন্তু শাস্তি তো হলো ওই বউটির শাস্তি, বউটির হলো, কিন্তু সেখানে একটা এর মধ্যে প্রেম জাগলো। প্রেম জাগারও অদ্ভুত ব্যাপার আছে। একজন কাকে দেখতে চাও শেষকালটায়, বললো আমার মাকে। বলে একজন যে তোমাকে দেখতে চায়, বললো মরণ। সময় তুমি চলে গেছো অনেকটা পথ, নীরবে নির্জনতার সাথে। তুলসী তলার আগুনগুলো নিভু নিভু বর্তমানের সাথে বেড়ায়। যে হাতে করেছি ঋণ তার প্রতিদান ফেরাতে শব্দচূর্ণ মাতৃ শরীরে। পেটের পাথরগুলো মাঝে মাঝে নড়ে ওঠে আগুনে। এখন মানুষের ভেতর খুঁজি ময়লা কালো ধূমকেতু, হয়তোবা সূর্য বেরিয়ে আসবে একদিন, সেদিনও ভোরের বাসন হাতে বসে থাকবে।